ওকে, সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আশা করি আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমাদের বোর্ড। আম, আমরা উদ্ভূত পরিস্থিতিতে আজকে আসলে আমরা অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের রুমের কিছু রেনোভেশনের কাজ চলতেছে। টাইলস যেগুলা ফেটে গেছিল, তোমরা একটা ছবি হয়তো দেখেছো। সো ওটা নিয়ে কাজ চলতেছে, আরো কয়েকদিন সময় লাগবে কাজে। হ্যাঁ, সেই জন্য আমরা অনলাইন ক্লাসটা নিতে চাচ্ছি। আমরা লাস্ট দিন যা পড়াইছি তোমাদের, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন নিয়ে, তাই না? আমরা তিন ধরনের ফর্মুলা দেখেছিলাম এবং তোমাদের মনে একটা হোমওয়ার্কও ছিল। হোমওয়ার্ক অনেকেই করছো, অনেকেই ঠিকঠাক মতো করেছো। আহ সো চলো আমরা তাহলে পরবর্তী টপিক গুলা কভার করার চেষ্টা করি, ঠিক আছে? তো জাস্ট একটু গতদিন যা পড়াইছিলাম একটু রিক্যাপ করি এবং হোমওয়ার্কটা কিভাবে করতে হবে জাস্ট একটু আইডিয়া দিই তোমাদেরকে, ঠিক আছে? তো চলো একটু দেখি। থার্মাল এক্সপ্যানশন আমরা তিনটা ফর্মুলা দেখছিলাম। একটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন। এটার ফর্মুলা ছিল হচ্ছে L2 ইকুয়ালস টু ছিল হচ্ছে L1 প্লাস L1 অ্যালফা ডেল থিটা। ঠিক একইভাবে এরিয়াল এক্সপ্যানশন, এটা ছিল হচ্ছে A2 ইজ ইকুয়াল টু A1 প্লাস A1 বিটা ডেল থিটা। আরটা ছিল হচ্ছে ভলিউম এক্সপ্যানশন, এটা ছিল V2 ইকুয়াল টু V1 প্লাস V1 গামা ডেল থিটা। ঠিক আছে? এবং তোমাদের নিশ্চয় মনে আছে আলফা বিটা গামা, এদেরকে বলে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ এরিয়াল এক্সপ্যানশন, আরেকটাকে বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এর মধ্যে বিটার সাথে আলফার যে রিলেশন ছিল, এটা ছিল হচ্ছে বিটা সমান সমান 2 আলফা, আর গ্যামার সাথে আলফার যে রিলেশন ছিল এটা ছিল হচ্ছে 3 আলফা। এবং এগুলোর ডেরিভেশন লাস্ট দিন পর্যন্ত দেখানো হয়েছিল তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা এমন একটা প্রবলেম, আচ্ছা আগের দিনের যে হোমওয়ার্কটা ছিল ওটা নিয়ে জাস্ট একটু কিছু কথাবার্তা বলে দেই। আচ্ছা, সো আমাদের প্রবলেমটা সম্ভবত এরকম ছিল যে একটা স্ফেয়ার, এটা হাই টেম্পারেচারে ছিল বোধহয়, টেম্পারেচার কমে আহ, গেছিল। তারপরে বলছিলাম যে আমরা ওইটাকে একটা রিং এর ভিতর দিয়ে প্রবেশ করাইতে পারবো কিনা, তাই না? এরকম একটা প্রবলেম ছিল। সো আমি যদি এখানে একটা স্ফেয়ার আঁকি আর এখানে একটা রিং আঁকি, রিং এর সাইজটা ছোট হবে। ওকে, তাহলে দেখো এটা একটা স্ফেয়ার, আর এটা হচ্ছে একটা রিং। ওটার একটা আউটার ডায়াও ছিল, তাই না? এটার একটা আউটার ডায়াও ছিল। সো আমরা যদি এটাকে এভাবে দেখাই, দেখতাম এটা এরকম ছিল, তাই না? সো এটা একটা রিং, রিং এর ইনার ডায়াটা দিয়ে দিছিল তোমাদেরকে। এটা আর ইনারটা দিয়ে দিছিল, আউটারটাও সম্ভবত দিয়ে দিছিল, আমাদের ওটা দরকার নাই। আর এটার একটা রেডিয়াস দিয়ে দিছিল, ধরো আর এস। ঠিক আছে, আর এস, এবং এটা সম্ভবত হাই টেম্পারেচারে ছিল। কত ডিগ্রিতে ছিল জাইফা, মনে আছে? দেখো তো একটু। স্যার 10 ডিগ্রি সেলসিয়াস। আমি তো ঢুকে পাসওয়ার্ড দেখতেছিলাম এখানে। এই মাইক কার আছে? অফ করে রাখো সবাই। কত ছিল জাইফা? স্যার 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নিয়ে গেছিলাম? স্যার ইনিশিয়াল থ্রি টেম্পারেচার, হান্ড্রেড ডিগ্রি ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আর স্যার এটাকে বলা আমরা, নাকি উল্টাটা ছিল? স্যার স্যার বলা ছিল হচ্ছে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য স্ফিয়ার ইজ ডিক্রিজড টু 10 ডিগ্রি সেলসিয়াস। ও আচ্ছা, তাহলে ইনিশিয়ালি ছিল 300 ডিগ্রিতে, রাইট? 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নামানো হয়েছে, এরকম কিছু। ইয়েস স্যার। ওকে, আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে আমাদের ছিল 10 ডিগ্রি সেলসিয়াস।
এখন আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই ডেটাগুলা, জাস্ট কিভাবে করতে হবে আমরা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? সো যেটা করতে হবে যে যেহেতু এখানে টেম্পারেচার কমে গেছে, তাই না? ইনিশিয়াল 300 ছিল, ফাইনাল টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টেম্পারেচার হ্যাজ রিডিউসড। টেম্পারেচার যদি কমে তাহলে আমরা জানি ভলিউম কমবে, কারণ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, টেম্পারেচার কমলে ভলিউম কমতে হবে, ঠিক আছে? তাহলে এখন টেম্পারেচার কমছে দেখা ভলিউম যে কমছে, এটা শ্রিঙ্ক করবে। এটার সম্ভবত ডায়ামিটার ছিল 3 পয়েন্ট সামথিং, রেডিয়াস ছিল 3 পয়েন্ট সামথিং আর সেন্টিমিটার, আর এটা ছিল সম্ভবত 3 সেন্টিমিটার, এরকম কিছু একটা। সো এটার যেহেতু ভলিউম কমবে, ভলিউম শ্রিঙ্ক করলে এটার রেডিয়াসটা কমে যাবে। এখন এই রেডিয়াসটা যদি এটার ইনার যে রেডিয়াসটা আছে এটার থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এটা ফিট করবে বা ভিতর দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে? আবারও বলি, যেহেতু এখানে টেম্পারেচার কমছে আর এটার সম্ভবত রেডিয়াসটা বড় ছিল, আর এস ইজ গ্রেটার দেন আর ইনার, সো এটা বড় রেডিয়াসের, এটা ছোট রেডিয়াসের। 300 ডিগ্রি সেলসিয়াসে যদি রাইখা এটাকে এটার ভিতর দিয়ে ঢুকানোর চেষ্টা করা হয়, ঢুকবে না, কারণ হচ্ছে এটার ইনার রেডিয়াসটা ছোট, তাহলে বড় কোনো রেডিয়াস তো ছোট রেডিয়াসের ভিতর দিয়ে যাইতে পারবে না। কিন্তু যদি টেম্পারেচার কমাই, আমি 300 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসি, তাহলে এটা শ্রিঙ্ক করবে। শ্রিঙ্ক করলে যদি এটার ইনার রেডিয়াসের থেকে সমান অথবা কি হয়, ছোট হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি এটার ভিতর দিয়ে ঢুকে যাবে। সো আমাদের এই ইনার রেডিয়াসটা কত হবে, এটা কিভাবে বের করব? আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে, এটার তো একটা V1 আছে, তাই না? V1 হচ্ছে 4/3 পাই আর এস কিউব, এই যে ইনিশিয়াল যে স্ফেয়ারের যে রেডিয়াস, এটা কিউব। আর V2 যেটা, সেই V2টা আবার আমরা বলতে পারি না V1 প্লাস V1 গামা ডেল থিটা। তো এখানে দেখো V1 এর ভ্যালুগুলো উপর থেকে বসাবো, ঠিক আছে? V1 প্লাস V1 গ্যামা, এখানে সম্ভবত আলফাটা গিভেন ছিল, তাহলে গ্যামার বদলে আমরা 3 আলফা লিখবো। আর ডেল থিটা হচ্ছে, অলওয়েজ মনে রাখবা, ডেল থিটা আমরা বসে হচ্ছে থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। তাহলে থিটা ফাইনাল হচ্ছে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, ইনিশিয়াল ছিল 300 ডিগ্রি সেলসিয়াস, সো এটা হচ্ছে 290 ডিগ্রি সেলসিয়াস, রাইট? সো এখানে আমাদের হবে, সরি, -290 ডিগ্রি সেলসিয়াস। -290 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বসাই, -290 ডিগ্রি সেলসিয়াস, সো এখানে -290 হবে। এই মাইনাসটা টেক কেয়ার করবে যে ভলিউম 1 এর থেকে ভলিউম 2টা যে ছোট হওয়ার কথা, কারণ টেম্পারেচার কমলে আমরা যদি শ্রিঙ্ক করে। সো এখানে ডেলটিটা যেহেতু নেগেটিভ, তুমি দেখবা যে V2 এর একটা ভ্যালু পাবা, সেটা তুমি 4/3 পাই আর এস প্রাইম আকারে V2টাকে লিখলা, এবং সেখান থেকে তুমি আর এস প্রাইমটা বের করলা। অর্থাৎ ভলিউম দিয়ে তুমি আসলে রেডিয়াসটা বের করতে হবে। এখানে কখনো তুমি রেডিয়াসের ফর্মুলা লিখতে পারবে না, R2 = R1 + R1 আলফা ডেল থিটা, এটা লিখতে পারবে না, কারণ স্ফেয়ার তো শুধু রেডিয়াসে বাড়ে না, চারদিকেই বাড়ে, ঠিক আছে? সো স্ফেয়ারের তো লিনিয়ার এক্সপ্যানশন হয় না। সো স্ফেয়ারের ক্ষেত্রে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ওর ভলিউম এক্সপ্যানশন হয় বা ভলিউম কন্ট্রাকশন হয়। সো ভলিউম কন্ট্রাকশনের ফর্মুলা লিখেছি, ওইখান থেকে আমরা রেডিয়াস কতটুকু কমলো সেটা বের করতে হবে, ঠিক আছে? তো অনেকে আমার কাছে প্রথমে যারা পাঠাইছিলাম, তারা ডাইরেক্ট রেডিয়াসের ফর্মুলা লিখে দিছো লিনিয়ার এক্সপ্যানশন দিয়ে, কিন্তু রেডিয়াসের ফর্মুলা দিয়ে আগে করা যাবে না। আগে ভলিউমের এক্সপ্যানশনের ফর্মুলা লিখতে হবে, ভলিউমকে লিখতে হবে 4/3 r³ করে। তারপরে এখান থেকে যে আর এস প্রাইমটা বের করলাম, যদি আর এস প্রাইমটা হচ্ছে লেস দেন আর ইনার হয়, তাহলে আমরা বলতে পারি না যে, যেহেতু এটা শ্রিঙ্ক করে এই ইনারের ডায়া থেকেও ছোট হয়ে যাবে, তখন হচ্ছে উইল এন্টার থ্রু দ্য রিং। তাহলে উইল এন্টার থ্রু দ্য রিং, উইল এন্টার। আর যদি আর এস প্রাইমটা গ্রেটার দেন আর ইনার হয়, তাহলে এটা হবে হচ্ছে উইল নট এন্টার, ঠিক আছে? উইল নট এন্টার। আমাদের কোনটা আসছিল কারো কি মনে আছে? যে ম্যাপটা দিছিলাম, ওটা কি ভিতরে ঢুকছিল নাকি ঢুকে নাই? কেউই কি ঠিকঠাক করো নাই? জাইফা, কি আসছিল আমাদের? স্যার আমারতে আসছিল ঢুকছে। আচ্ছা, ওই তো যেটা হবে মেইন কথা, এখান থেকে আমরা আর প্রাইমটা বের করব, আর এস প্রাইমটা সেটা বড় না ছোট সেটার উপর ডিপেন্ড করবে যে রিং এর ভিতর দিয়ে ঢুকবে কি ঢুকবে না, ঠিক আছে? তো চলো আমরা এই টাইপের আরেকটা প্রবলেম সলভ করাই, ওটা আমার মনে হয় তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা, যে কিভাবে আমরা এই ধরনের প্রবলেম আসলে অ্যাটেম্প্ট করতে পারি, ঠিক আছে? তো চলো আমরা পরের পেজে একটা বড় সড়ো প্রবলেম দেখবো। এখান থেকে তোমরা দেখবা যে যখন তোমরা প্রিভিয়াস সিলেবাসে যাবা, প্রিভিয়াস সিলেবাসে
একটা ম্যাথের থেকে মাঝে মাঝে দুইটা করে কোয়েশ্চেন আসে, একটা 3 মার্কের কোয়েশ্চেন আসে আর একটা 4 মার্কের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো আমরা এখন যে ম্যাথটা দেখাতে যাচ্ছি সেখানে একই ম্যাথের মধ্যে একটা 3 মার্কের কোয়েশ্চেন থাকবে, একটা 4 মার্কের কোয়েশ্চেন থাকবে। তো কি ধরনের কোয়েশ্চেন চলো আমরা একটু দেখি। তোমাকে বলছে এখানে একটা কন্টেইনার আছে যার মধ্যে কিছু পরিমাণ ম্যাস আছে, সরি ওয়াটার আছে। একটা মিনিট, আমার বারবার ফোন আসতেছে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে কিছু ওয়াটার আছে, তোমাকে বলছে ম্যাস অফ ওয়াটার দিয়ে দিছে। ম্যাস অফ ওয়াটার ধরো হচ্ছে 2 কেজি। ম্যাস অফ ওয়াটার 2 কেজি, আর এটাকে বলছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে আছে, ঠিক আছে? তো টেম্পারেচার ওয়াটারে দিয়ে দিছে ইনিশিয়াল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। কন্টেইনারের স্পেসিফিক হিট, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ধরনের ম্যাথ তোমাদের আগে করাইছিলাম, তাই না? পানি পাত্রের মধ্যে আরেকটা পানি ঢেলে দিছি, বলছিলাম মিক্সচারের টেম্পারেচার কত। জাইফা, মনে আছে মিক্সচারের টেম্পারেচার বের করা শিখাইছিলাম যে? Yes, sir. সো ওইরকমই একটা প্রবলেম, বাট এইখানে আমি যেটা করব যে মিক্সচারের ভিতরে আমি একটা স্ফেয়ার ছেড়ে দিব। ধরো একটা লোহার স্ফেয়ার, এটা গরম একটা স্ফেয়ার যদি এর ভিতরে ছেড়ে দেই তাহলে কি হবে? একটা গরম হিটেড স্ফেয়ার। আমরা এটা কিন্তু করি, স্ফেয়ার গুলাকে যখন ঠান্ডা করতে হয়, ধরো তুমি আগুনের মধ্যে ছিল, সো ওইটাকে যদি ঠান্ডা করতে হয় পানির মধ্যে দিলে ঠান্ডা হয়ে যায়। সো আমরা এই স্ফেয়ারটাকে পানির মধ্যে দিব, বলবো যে মিক্সচারের টেম্পারেচার কত হবে। আরেকটা ঘটনা ঘটবে যে স্পেয়ারটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে পানিতে দেওয়ার ফলে, ওর ভলিউম কিন্তু চেঞ্জ হবে, ওর রেডিয়াস কিন্তু শ্রিঙ্ক করবে, তাই না? আমরা জানি গরম কিছু যখনই ঠান্ডা করা হয় ওটা শ্রিঙ্ক করে। সো একই ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ, একটা হচ্ছে মিক্সচারের টেম্পারেচার, আরেকটা হচ্ছে ও যে শ্রিঙ্ক করবে, সো কত রেডিয়াস হবে সেটা বের করা। তো চলো আমরা একটু দেখি কিভাবে এটা হবে। তোমাকে এটা রেডিয়াস বলে দিছে হচ্ছে ধরো 4 সেন্টিমিটার। এটা ডেনসিটি বলে দিছে তোমার, ডেনসিটি বলে দিছে হচ্ছে আমাদের এই এক ম্যাথের মধ্যে অনেকগুলা অ্যাপ্লিকেশন আমরা দেখবো। 7800 কেজি/মিটার কিউব। সো এটা হচ্ছে নর্মালি লোহার ডেনসিটি হয়, ঠিক আছে? এটা 4 সেন্টিমিটার অ্যাট কত ডিগ্রি সেলসিয়াস? আমরা যদি বলি 200 ডিগ্রি সেলসিয়াসের, বা আরেকটু বাড়ায় দেই 300 ডিগ্রি সেলসিয়াস দেই, 300 ডিগ্রি সেলসিয়াস দেই। এই লোহার স্ফেয়ারটা ছিল, এই স্ফেয়ারটাকে আমি পানির মধ্যে ড্রপ করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্ফেয়ারের ক্ষেত্রে স্পেসিফিক হিট, এটা যেহেতু আয়রন বল, ধরো এটার নাম হচ্ছে আয়রন বল, আয়রন বল। সো তোমাকে বলে দিছে আহ এটার যে স্পেসিফিক হিট এটা হচ্ছে 450 জুল পার কেজি, জুল পার কেজি/কেলভিন, ঠিক আছে? ঠিক একইভাবে এই কন্টেনারটাও আসলে হচ্ছে আয়রনেরই তৈরি, এবং এটাও দিয়ে দিছে 450 জুল/কেজি/কেলভিন। তাহলে দেখো আবারও বলি, আচ্ছা কন্টেইনারের ম্যাসটা দিয়ে দিই। ম্যাস অফ দ্য কন্টেইনার এটা দিয়ে দিছে হচ্ছে 0.5 কেজি। তাহলে 0.5 কেজি ম্যাসের একটা কন্টেইনারের ভিতরে 2 কেজি ম্যাসের ওয়াটার আছে, বোথ অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তোমাকে বলছে এই কন্টেইনার আয়রনের তৈরি, সেটার স্পেসিফিক দিয়ে দিছে 450 জুল/কেজি/কেলভিন। তোমাকে বলছে এর ভিতরে দ্য আয়রন বল উইল বি ড্রপ ইনটু ওয়াটার। তাহলে একটু লিখে ফেলি, দ্য আয়রন বল is dropped into the water. এখান থেকে দুইটা কোশ্চেন। সো প্রথমে বলছে ফাইন্ড দ্য মিক্সচার টেম্পারেচার, find the mixture temperature। আর 2 নম্বর কোশ্চেন বলছে এই আয়রন বলের আরেকটা জিনিস তোমাকে গিভেন, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন 11.6 ×10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 11.6 ×10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এবং তোমাকে সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলছে
at equilibrium what will be the radius of the sphere, মানে এই পানির মধ্যে ছাড়ার পর ও যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন তার রেডিয়াস কত হবে? at equilibrium what will be the radius of the sphere? At equilibrium what will be the radius of the sphere? এটা হচ্ছে আমাদের পুরো ম্যাথটা, ঠিক আছে? সো চলো আমরা দেখবো যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো একটা আয়রন বল ড্রপ করা হয়েছে ওয়াটারের মধ্যে, মিক্সচার টেম্পারেচার বের করবো। সো মিক্সচারের টেম্পারেচার যখন আমরা বের করি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি ইউজ করি। হিট যে ছাড়বে আর হিট যে ধরবে এই দুটার অ্যামাউন্ট হবে সমান, অথবা একজন না হয় যদি দুইজন হিট ছাড়ে আর একজন হিট অ্যাবজর্ব করে, তাহলে এই দুইজনের হিট ছাড়া আর আরেকজনের হিট অ্যাবজর্ব করে এই দুটার অ্যামাউন্ট কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখো এটা কিভাবে লিখি, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। তার আগে একটু ধরে নেই, সরি লেট এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, লেট দ্য মিক্সচার টেম্পারেচার টু বি থিটা এম। এম স্ট্যান্ডস ফর হচ্ছে মিক্সচার টেম্পারেচার, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি যে এইখানে এই আয়রন বলটা হিট ছাড়বে কারণ ও 300°C আছে আর এটা 30°C আছে। তাহলে একটা জিনিস তো বলাই যায় 30 থেকে মিক্সচারের টেম্পারেচার বড় হবে কিন্তু 300 থেকে ছোট হবে। কেন? এটা খুব সিম্পল, যে ঠান্ডা গরম মিশালে মাঝামাঝি টেম্পারেচারটাই হবে, ঠিক আছে? তাহলে এখন আসো, তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি the iron ball will release heat to cool down, ঠান্ডা হবে যেহেতু, cool down from 300°C to theta m degree Celsius, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা লিখতে পারি ওয়াটার অ্যান্ড আমাদের কি রয়েছে, ওয়াটারের সাথে সাথে রয়েছে হচ্ছে কন্টেইনার, এরা দুইজন মিলে হচ্ছে হিট অ্যাবজর্ব করবে। কন্টেইনার will absorb heat to, এটাকে কি বলা যায়, to go from 10°C, 10 না কত ছিল, 30°C, so 30°C to হচ্ছে থিটা m °C, ঠিক আছে? তাহলে একজন হচ্ছে হিট ছাড়বে আর একজন হচ্ছে হিট অ্যাবজর্ব করবে। আমরা জানি অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, অ্যাবজর্ব হিট উইল বি ইকুয়াল টু কি বলো তো, রিলিজ হিট। তাহলে আমরা এভাবে লিখি রিলিজড হিট ইকুয়ালস টু হচ্ছে অ্যাবজর্বড হিট, ঠিক আছে? রিলিজ হিট সমান সমান হবে অ্যাবজর্বড হিট। এখন আসো আমরা পরের পেজে এই ক্যালকুলেশন গুলো আস্তে আস্তে চালাই, ঠিক আছে? আমরা এটাকে কপি করে নিই এবং এই উপরের অংশটা একটু মুছে দিচ্ছি আমরা আমাদের হিসাবের জন্য। সরি, তোমার যদি কেউ তুলতে না পারো আমরা এগুলা তোমাদের লেকচার নোট হিসেবে দিয়ে দিব, সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমরা রিলিজ হিট আর অ্যাবজর্ব হিট তো সমান হবে। রিলিজ হিট কে করবে? রিলিজ হিট হচ্ছে আয়রন বলের হবে। তাহলে আয়রন বল এখানে তুমি লিখতে পারো রিলিজ হিট বাই আয়রন বল, আর এখানে অ্যাবজর্ব হিট বাই ওয়াটার প্লাস কন্টেইনারও তো ঠান্ডা হবে, গরম হবে। তাহলে দেখো রিলিজ হিট বাই আয়রন বল, এটাকে লেখা যায় এম বল এস বল, আর এটাকে লেখা যায় হচ্ছে 300° থেকে
মিক্সচারের টেম্পারেচার চলে আসবে। তোমাদের নিশ্চয় মনে আছে 30 থেকে মিক্সচার বড় হবে, 300 থেকে ছোট হবে। তো আমরা সবসময় এখানে ডেল ডেল থিটা, এমএস ডেল থিটা যে ফর্মুলাটা ইউজ করব, তোমাদের নিশ্চয় মনে আছে যে কিউ এর ফর্মুলা ছিল হচ্ছে এমএস ডেল থিটা, অ্যাবজর্ব বা রিলিজ থিটার ফর্মুলা ছিল এমএস ডেল থিটা। সো আমরা দেখো এম বল এস বল ডেল থিটাটা কার থেকে কাকে বাদ দিব। সো বলের টেম্পারেচার ছিল 300, এটা নেমে আসছে থিটা মিক্সচারে। তাহলে আমরা তো জানি 300টা বড়, থিটা মিক্সচারটা ছোট, তাহলে এই জন্যই কিন্তু আমরা 300 থেকে থিটা এমটা বাদ দিছি। ঠিক আছে, এখন আসো যদি এইটুকু পর্যন্ত বুঝি, আমরা ডান সাইডে লিখতে পারি অ্যাবজর্ব হিট বাই ওয়াটার এন্ড কন্টেইনার। ওয়াটারের ক্ষেত্রে এমএস ডেল থিটাই হবে, বাট এম ওয়াটার এস ওয়াটার ডেল থিটা হবে হচ্ছে, আমরা কি বলতে পারি যে ওয়াটার এবং কন্টেইনার এদের টেম্পারেচার হচ্ছে 30 থেকে থিটা মিক্সে যাবে। তাহলে আমরা বরঞ্চ এভাবে দেখাই, আসলে টেম্পারেচার গ্যাসে হচ্ছে ইনিশিয়ালি শুরু হয়েছে 30 থেকে, শেষ হয়েছে হচ্ছে 30 তে থিটা এম এ। আর এটাকে আমরা একটু পুরোটাই মুছে দিই। হয় দেখো 30 থেকে থিটা এম বড়, 300 থেকে ছোট। সো একজনের ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 300 থেকে থিটা এম এ নেমে আসছে, এই জন্য 300 মাইনাস থিটা এম লিখছি। আরেকজনের ক্ষেত্রে কিন্তু এটা নামে নাই, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে বাড়ছে। তাই না, দুইজনেই তো থিটা এম কে অ্যাপ্রোচ করছে, তাহলে 30 থেকে থিটা এম এ গেছে। 30 থেকে থিটা এম এ গেলে কি হবে, থিটা এমটা বড়, তাহলে এখানে হবে হচ্ছে থিটা এম, থিটা এম মাইনাস 30। এটা হচ্ছে ওয়াটার, কারণ ওয়াটার 30 থেকে থিটা এম এ পৌঁছাইছে। কন্টেইনারের জন্য কি হবে, এম কন্টেইনার এস কন্টেইনার থিটা এম মাইনাস 30। ঠিক আছে, কারণ যেহেতু নিচের অংশটা আমাদের দরকার নেই, এটা আমরা একটু মুছে ফেলি। জাইফা বুঝতে পারছি কি হলো? জি স্যার। জাহিন, জাইফা জাহিন বুঝতেছো? আছে কিনা জানি না অবশ্য। ওকে, Yes, sir. গুড। এখন আসো যে আমরা এখানে ভ্যালুগুলা বসানো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুগুলা বসানোর আগে দু একটা চ্যালেঞ্জ মনে আমাদের রয়েছে। ম্যাস অফ দ্য বল এটা কিন্তু দিয়ে দেয় নাই, তাই না? ম্যাস অফ দ্য বল না দিয়ে ডেনসিটি দিছে আর রেডিয়াস দিয়ে দিছে। তো আমাদের এই জিনিসটা আসলে আগেই ক্যালকুলেট করা দরকার ছিল, আমরা এখানে ক্যালকুলেট করে নিই। ঠিক আছে, আমরা জানি রো সমান সমান কি, ম্যাস বাই ভলিউম। তাহলে ম্যাস সমান সমান কি হবে, রো ভি। আমরা ভি কে লিখতে পারি হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? দেখো এখানে যেহেতু রেডিয়াস দিয়ে দিছে, 4/3 পাই আর কিউব বসাতে পারবো। রো হচ্ছে, আমরা এখন বসাই দিই ভ্যালু। রো হচ্ছে 7800, আর 4/3 পাই আর কিউব, এখানে যদি আমরা ভ্যালু বসাই 4/3 পাই, রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4/100 এর হোল কিউব মিটারে নিলে, তাহলে এখান থেকে যেটা আসবে এটা আমাদের কেজিতে আসবে। সো চলো আমরা একটু দেখি যে এটা কত আসে কেজিতে। ঠিক আছে, আমরা এটা একটু মুছে ফেলি। সো কেউ কি আমাকে বলতে পারবা এই ম্যাচটা কত আসে? স্যার আমার হচ্ছে 2.09 আসে। বাকিদের? 2.09, ইজ ইট ওকে? তোমরা কেউ কিছু না বললে কেমনে হবে? আমার ক্যালকুলেটর করা লাগবে এখন। বাকি দুই একজন বলতে পারবা ঠিক আছে কিনা? হায় আল্লাহ। Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে ম্যাস অফ দা আয়রন বল বের হয়ে গেল। ম্যাস অফ দা আয়রন বল বের হয়ে গেল। এবার আসো, তাহলে আমরা এখানে আস্তে আস্তে করে ভ্যালু বসানো শুরু করি। ম্যাস অফ দা আয়রন বল হচ্ছে 2.09। বলের স্পেসিফিক হিট এটা হবে হচ্ছে 450, এটা হবে 300 মাইনাস থিটা এম। আর ডান সাইডে ওয়াটার, আর হচ্ছে ওয়াটারের ম্যাস হচ্ছে কয় কেজি ছিল, 2 কেজি ছিল, তাহলে 2, এটা হবে 4200 থিটা এম মাইনাস 30, প্লাস কন্টেইনারের ক্ষেত্রে আমরা 0.5 কেজি ধরেছিলাম, তাহলে 0.5 ইন্টু 450, আর আমাদের টেম্পারেচার একই থিটা এম মাইনাস 30। সো ডান সাইডে দেখো আমরা থিটা এম মাইনাস 30 এটা বোধহয় কমন নিতে পারি। থিটা এম মাইনাস 30 কমন নিলে
এটা বোধহয় আসবে আহ এরকম। তার আগে একটা করে জিরো বোধহয় কমায় নিতে পারি। সো যতটুকু আসলে কাটাকাটি করে নেওয়া যায়, দেখো আমরা এখানে একটা করে জিরো কমায় নিতে পারি, ঠিক না? এই যে সব দুই সাইডে 10 দিয়ে ডিভাইড করে দিছি, ঠিক আছে? তাহলে দেখো তো এটার ভ্যালু কত আসে। আমার আসলে ক্যালকুলেটর দরকার, আমাদের দেখি মোবাইলে ক্যালকুলেটর ইউজ করি। আচ্ছা, তাহলে দেখো এখানে 2.09 ইন্টু হচ্ছে 45, এখানে আসে 94.05, 300 মাইনাস থিটা এম ইকুয়াল টু, এখান থেকে যদি আমি থিটা এম মাইনাস 30 কমন নিই, তাহলে দেখো এখানে আসবে হচ্ছে 840 প্লাস 0.5 ইন্টু 45, 45 ইন্টু 0.5, এখানে আসে হচ্ছে 22.5, 22.5, ঠিক আছে? দেখো এখন কিন্তু হিসাব সহজ হয়ে গেছে। তাহলে 22.5 প্লাস 840, এটার ভ্যালু হয় হচ্ছে 862.5 থিটা এম মাইনাস 30, আর এই সাইডে আছে 94.05, 300 মাইনাস থিটা এম, ঠিক আছে? 300 মাইনাস থিটা এম। এখন আসো দুই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি একটা আননোন রয়েছে, সেটা হচ্ছে থিটা এম। তাহলে কিভাবে বের করে ফেলতে পারি আমরা? আমরা একটু ক্যালকুলেশন লিখি। 94.05 ইন্টু 300, তাহলে এটা আসে হচ্ছে 28215 মাইনাস 94.05 থিটা এম ইকুয়াল টু 862.5 থিটা এম মাইনাস 862.5 ইন্টু 30। ক্যালকুলেশন মিস্টেক গেলে আমার প্লিজ ধরা দিও, ঠিক আছে? এটা আসে 25875। আচ্ছা, এখন দেখো আমি যদি একসাথে সব থিটা এম গুলাকে নেই, তাহলে দেখো 862.5 প্লাস 94.05, এটা থিটা এম সমান সমান হবে, তাহলে এটা ওই সাইডে এটা এই দুটা যোগ হয়ে যাবে, তাই না? 28215 প্লাস হবে 25875। তাহলে এখান থেকে একবারে আমরা থিটা এমটা ক্যালকুলেট করি, এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেব, বা আমরা এখানে করি, সমস্যা নাই। 862.5 প্লাস 94.05, এটা আসে হচ্ছে 956.55 থিটা এম সমান সমান ওই সাইডে দেখো কত আসে 28215 প্লাস 25875, সেটা আসে 54090। এখান থেকে আমরা থিটা এমটা তাহলে বের করে ফেলতে পারবো। এটা ডিভাইডেড বাই হবে 956.55, সেটার ভ্যালু আসে 56.54 ডিগ্রি সেলসিয়াস। সো এইটাই হবে আমাদের মিক্সচারের টেম্পারেচার। আমাদের কি মিলছে? অন্য যারা ক্যালকুলেশন করতেছিলা ঠিকঠাক আছে? দেখো তো। Yes, sir. ওকে, নাইস। আচ্ছা, এই পর্যন্ত যদি চলে আসে তাহলে আমাদের ম্যাথের প্রথম পার্টটা শেষ, যে মিক্সচারের টেম্পারেচার কত হবে বের করো। আমরা কিন্তু দেখে ফেললাম যে মিক্সচারের টেম্পারেচার কত হবে, ফাইন্ড দ্য মিক্সচার টেম্পারেচার, এটা শেষ। এটা কত আসলো রেজাল্ট আমরা একটু লিখে রাখি, 56.54, 56.54 লিখে রাখি, 56.54 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, অর্থাৎ ওর তো টেম্পারেচার কত থেকে কততে নেমে আসবে বলো? এই যে 300 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে কততে চলে আসবে বলো তো? 56.56 এ যে চলে আসবে এই সময়ে, তাহলে আমাদের ওর রেডিয়াসটা কমে যাবে, কারণ শ্রিঙ্ক করবে ও। তাহলে ওর টেম্পারেচার আমরা এখান থেকে লিখতে পারি, for the iron ball temperature will reduce from 300 degrees Celsius to 56.54 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 থেকে 56.56 এ নেমে আসবে। তাহলে চলো আমরা
এটাকে কপি করে আমরা পরের ম্যাথটা করে ফেলি যে ওর আসলে ভলিউম কতটুকু শ্রিঙ্ক করবে বা রেডিয়াস কতটুকু শ্রিঙ্ক করবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। জাহিন, আমাদের অনলাইন ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে? তোমাদের কি ডিজিটাল বোর্ডে আগে কখনো নিছি ক্লাস? Yes, sir. ও আচ্ছা, ওকে। ওকে, এবার তাহলে চলো আমরা আয়রন বলের টেম্পারেচার রিডিউস হওয়ার ফলে ওর যে রেডিয়াস শ্রিঙ্ক করবে বা ভলিউম শ্রিঙ্ক করবে সেটা বের করি। ঠিক আছে, তাহলে আমরা ফর আয়রন বল আমরা দেখো লিখতে পারি কিনা, V2 সমান সমান V1 প্লাস V1 গামা ডেল থিটা, রাইট? এটা ছিল আমাদের ফর্মুলা। ডেল থিটা হচ্ছে আমাদের বলতে পারি থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। আমরা জানি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল টেম্পারেচার যেটা 56.56। তাহলে এখানে আমরা ভ্যালু বসায় দেই 56.54 মাইনাস 300। সো এটা হচ্ছে আমাদের ডেল থিটার ভ্যালু। ইনফ্যাক্ট এটা করে ফেলি আমরা, কত আসে? তোমরা কিন্তু আমার হেল্প করতেছো না, এগুলা ক্যালকুলেশন তোমাদের করার কথা। ঠিক আছে, এটা আসছে এরকম। V1টা আমরা একটু বলি, V1টা হবে হচ্ছে 4/3 পাই আর কিউব, আর 1 কিউব বলতে পারো। তাহলে এটাকে 4/3 পাই, আহ আচ্ছা এটা এভাবেই থাক, 4/3 পাই আর 1 কিউব আকারেই থাক। আমরা এখন যদি ডাইরেক্ট এই ফর্মুলাতে বসাই দিই, V2 হবে হচ্ছে 4/3 পাই আর 2 কিউব ইকুয়ালস টু V1 কি হবে 4/3 পাই আর 1 কিউব প্লাস 4/3 পাই আর 1 কিউব ইন্টু গামা ইন্টু ডেল থিটা, বা গামার ভ্যালুকে লেখা যায় 3 আলফা, আর ডেল থিটা হচ্ছে আমরা লিখতে পারি -243.46 ডিগ্রি সেলসিয়াস, 46 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো সবার ভ্যালুই বসানোর মতো অবস্থায় আছি আমরা। আলফা যেহেতু দিয়ে দিছে বসায় ফেলতে পারবো, আর ওয়ানটা যেহেতু জানা আছে 4 সেন্টিমিটার, ওটা বসায় দিতে পারবো। এখন কেন এই লাইনটা এভাবে লিখলাম, কারণ দেখো এখন ক্যালকুলেশন ছাড়াই আমরা যেটা কাজ করতে পারি, 4/3 পাই যদি কমন নেই রাইট সাইড থেকে, 4/3 পাই এর সাথে এগুলা কাটাকাটি করে দেওয়া যায়, এদিক থেকে 4/3 পাই কমন নিতে হবে। তাহলে এখানে কি আসে, আমরা বলতে পারি যে R2 কিউব ইকুয়াল টু আসে R1 কিউব প্লাস আসে হচ্ছে এখানেও R1 কিউব ইন্টু 3 আলফা। আলফার ভ্যালু বসায় দাও 11.6 10 টু দি পাওয়ার, অথবা আলফা একটু পরে বসাই যেহেতু আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, মাঝখানে মনে হয় একটু ফ্র্যাকশন অফ ফিউ সেকেন্ডস এর জন্য কারেন্ট ঝামেলা করছিল, কারেন্ট না আর কি, ইন্টারনেট। আচ্ছা, তাহলে দেখো ওই যে আমরা যেটা বলতেছিলাম যে উপরের লাইন থেকে 4/3 পাই কাটাকাটি করে দিলাম, তাহলে এখানে থাকলো আর ওয়ান কিউব। এখন আসো, আর এর ভ্যালুটা তো আমাকে সেন্টিমিটার দিছে, আমি চাইলে এটাকে মিটারে বসাতে পারি। বাট আমার আসলে দেখো এইদিকেও যে রেডিয়াস আছে, এইদিকেও তো একই রকম রেডিয়াসেরই একটা টার্ম আছে, এইটার তো কোনো ইউনিট নাই। ঠিক আছে, দেখো 3 আলফা, আলফার ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, আর এটার ইউনিট হচ্ছে -273.46 ডিগ্রি সেলসিয়াস। সো পার ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি যাবে। তাহলে বুঝতে পারতেছো এইদিকেও মিটার, এদিকেও আসলে মিটার থাকবে, অথবা এদিকে সেন্টিমিটার থাকলে এদিকেও সেন্টিমিটার থাকবে। সো আমাদের ইউনিট কনভার্সন ছাড়াই আমরা যেটা করতে পারি, আর 1 কিউব কে জাস্ট 4 কিউব লিখে দিতে পারি, 4 কিউব লিখে দিতে পারি। তাহলে যেটা হবে যে আর 2টাও সেন্টিমিটারে বের হবে। ঠিক আছে, 3 আলফা হচ্ছে 11.6 10 টু দি পাওয়ার -6, আর এখানে -243.46। তাহলে এটা হচ্ছে আর 2 কিউবের ভ্যালু আসবে। লাস্টে কিউব রুট করলে আসলে আমরা আর 2 ভ্যালুটা পেয়ে যাব। কেউ আমাকে একটু বলবো আর 2 ভ্যালুটা কত এসেছে? 4 এর থেকে একটু কম আসার কথা, 4 সেন্টিমিটার থেকে একটু কম আসার কথা। এটাও কি আমার করে দিতে হবে?
স্যার আমার 3.9 আসছে। 3.9 এর পরে আর কিছু আছে নাকি এটাই জাস্ট? 885। 3.9 স্যার ডাবল আছে এইট 5। ফাইভ মানে 9 এর পরে ডাবল এইট, নাকি তুমি 885 কে 9 বলছিলা? না স্যার, 9 এর পর 888। 988.5, ঠিক আছে? আমি বুঝি নেই, তুমি কি 3.9885 বলতেছো নাকি? না স্যার, আমি বলছি 3.9885। তাই তো লিখছি নাকি? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এটাই হবে আমাদের রেডিয়াস। ঠিক আছে, সরি আমার কাছে আসলে ওই ইসের ক্যালকুলেটর নাই তো, মোবাইলে একটু ডিটেল করার ঝামেলা। বাট বাকি যারা ছিলাম সবাই কি বুঝতে পারলাম কি করলাম? পানির মধ্যে যেহেতু ডুবাইছিলাম, মিক্সচারের টেম্পারেচার যেহেতু বের করে ফেলছিলাম, আমরা জাস্ট ক্যালকুলেশন করে এটা যে শ্রিঙ্ক করবে ঠান্ডা করার জন্য, এটা রেডিয়াসটা বের করলাম কত হবে। বুঝতে পারছি আজওয়াদ, আরাবি, আনিশা, তারপরে সামারা, বুঝতে পেরেছো? জি জুয়াইরিয়া স্যার। বুঝছো? জুয়াইরিয়া বুঝছো? এত আস্তে কথা শোনা যায় কে? তোমাকে তো মাইক মনে হয় কাজ করে না বেশিরভাগের। আচ্ছা, ওকে, সো এটা আমাদের নাইস একটা প্রবলেম ছিল। একই প্রবলেমের মধ্যে আমরা এই পুরা চ্যাপ্টারে যা যা শিখছি থার্মাল রিলেটেড সবকিছু আছে। ওই হিটের অ্যাবজর্পশন বা রিলিজের যে এমএস ডেল থিটা ফর্মুলা আছে, এক্সপ্যানশনের ফর্মুলা আছে, সো এভরিথিং টুগেদার বলতে পারো এই ম্যাথের মধ্যে ছিল। ওকে, যদি বুঝে থাকি তাহলে চলো এরপরে আমরা ছোটখাটো টুকটাক দুই চারটা জিনিস একটু দেখবো। এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের শেষ, আসলে যা যা টপিক ছিল বেশিরভাগই শেষ। ওই ছোট ছোট দু একটা জিনিস আমরা একটু দ্রুত দেখে ফেলি, ঠিক আছে? যেমন তোমাকে বলতে পারে অ্যাপারেন্ট এক্সপ্যানশন ভার্সেস অ্যাকচুয়াল এক্সপ্যানশন জিনিসটা কি, ঠিক আছে? আমরা একটু লিখে ফেলি, বা রিয়েল এক্সপ্যানশন আর অ্যাপারেন্ট এক্সপ্যানশন। রিয়েল এক্সপ্যানশন versus apparent expansion. Apparent expansion. Real expansion versus হচ্ছে apparent expansion. So খুবই সিম্পল, আমি তোমাদেরকে একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। ধরো একটা পাত্রে রেখে তুমি যদি কোনো কিছুকে গরম করো, একটা কন্টেইনারে রেখে তুমি যদি গরম করো, ধরো ঠিক আছে, এটারে যেন কি বলে তোমাদের কেমিস্ট্রিতে? তুমি তো এক্সপেরিমেন্ট করছো মনে হয়, নাকি কি বলে এটাকে? আচ্ছা, ধরো এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে তুমি কোন একটা লিকুইড রাইখা গরম করতেছো। সো আমি ভিতরে একটা লিকুইড দেখাচ্ছি। ঠিক আছে, সো তুমি একটা লিকুইড রাইখা তুমি যদি এটাকে হিট দাও আসলে, এখন এই যে তুমি যে হিটটা দিলা, এই হিট দেওয়ার ফলে আমি কি বলতে পারি লিকুইডটারও এক্সপ্যানশন হবে। আবার এখানে যে সলিডটা আছে, যে ধরো এটা যদি একটা গ্লাসের কন্টেইনার হয় তাহলে গ্লাসেরও এক্সপ্যানশন হবে। তাহলে যখন এর এক্সপ্যানশন হবে, আহ আমরা যদি শুধু লিকুইডের এক্সপ্যানশনটা এখানে দাগ কাটা থেকে, ধরো এইটার গায়ে দাগ কাটা আছে, এখানে হচ্ছে 500 ml, ধরো এটা হচ্ছে 250 ml, এভাবে করে দাগ কাটা আছে। ঠিক আছে, সো তুমি দাগ দিয়ে বুঝলা যে এখানে 500 ml ছিল হিট দেওয়ার আগে। ধরো এটা হচ্ছে হিট দেওয়ার আগের ছবি, চিন্তা করো এটা যদি হিট দেওয়ার আগের ছবি হয়, হিট দেওয়ার পরে কি ঘটনা ঘটবে আমরা যদি এই ছবিটাকে আবার ড্র করার চেষ্টা করি, তাহলে ওরকমই এক্সাক্ট মনে আমি আঁকতে পারবো না। একটু বড় করেই আঁকার চেষ্টা করলাম। এখন তুমি যদি এখানে আসলে হিট দিয়ে থাকো,
হিট দিয়ে থাকলে আমরা বলতে পারি যে পানি ভিতরে যেটা রয়েছে বা লিকুইড যেটা রয়েছে সেটারও এক্সপ্যানশন হয়েছে, আবার সলিডেরও এক্সপ্যানশন হয়েছে। ধরো এটা এখন যে দাগে আছে, এটা তোমাকে ধরো দেখাইতেছে 502 ml, 502 ml দেখাইছে। এখন কেউ আমাকে বলতে পারবা 502 মাইনাস এক্সপ্যানশন যেটা হয়েছে, আমরা বলতে পারি না যে এক্সপ্যানশন হয়েছে হচ্ছে এক্সপ্যানশন কত হয়েছে 502 মাইনাস 500, তাহলে 2 ml। বলো তো এটা কি অ্যাকচুয়াল বা রিয়েল এক্সপ্যানশন নাকি অ্যাপারেন্ট এক্সপ্যানশন, কি মনে হয়? আগে একটু বলি, রিয়েল এক্সপ্যানশন এই 2 ml টা কার এক্সপ্যানশন? 2 ml এক্সপ্যানশন অফ, আমি যদি বলি লিকুইড, এক্সপ্যানশন অফ লিকুইড, এটা কি ওর লিকুইডটার অ্যাকচুয়াল এক্সপ্যানশন এটা, নাকি আরেকটু বেশি বা কম, নাকি এটাই রিয়েল এক্সপ্যানশন? কি মনে হচ্ছে বলো তো, এটাই কি ওর টোটাল এক্সপ্যানশন লিকুইডটার? কেউ বলতে পারবা? জাহিন, তুমি ট্রাই নিবা একটা, অথবা মাইশা, আদিত্য, তোমরা বলার চেষ্টা করো একটু যে এইটা কি ওর কি ধরনের এক্সপ্যানশন। এটা যে লিকুইডের যে এক্সপ্যানশন হয়েছে, এটা আমরা এই কন্টেইনারের দাগ কাটা থেকে বুঝতেছি কত ml, ঠিক আছে? এই বরাবর ছিল 500 ml, এই বরাবর ছিল 500 ml, কিন্তু এটা যেহেতু একটু উপরে উঠে গেছে, এই গ্যাপটাকে আমরা বলছি 2 ml। এটা কি ওর রিয়েল এক্সপ্যানশন হয়েছে? আহ মানে এটাই কি আসলে লিকুইড কি এই পরিমাণে এক্সপ্যান্ড হয়েছে, নাকি আরো বেশি হয়েছে, নাকি আরো কম হয়েছে, কি মনে হয়? এটাকে আমরা বলি অ্যাপারেন্ট এক্সপ্যানশন। অ্যাপারেন্ট এক্সপ্যানশন। কেন অ্যাপারেন্ট এক্সপ্যানশন আমি একটু বলি, যেই পাত্রে রাইখা তুমি এক্সপ্যান্ড করাইছো লিকুইডটাকে, ওই পাত্রও তো এক্সপ্যান্ড হয়ে গেছে। কারণ শুধুমাত্র যে লিকুইডের এক্সপ্যানশন হবে তা তো না, এখানে যে তুমি গ্লাসটা ইউজ করতেছো, যে বিকার বা যে কন্টেইনার ইউজ করতেছো, এই কন্টেইনারেরও তো এক্সপ্যানশন হয়েছে। তাহলে বরঞ্চ তুমি যাই দেখো যে লিকুইডের এক্সপ্যানশন এই 2 ml এর থেকে আরো বেশি হয়েছে। কিন্তু যেহেতু এই 2 ml আমরা দেখতেছি, কেন 2 ml দেখতেছি, আমরা বলতে পারি এটার সাইজটা একটু বড় হয়ে গেছে। এটার সাইজ বড় হওয়ার জন্য লিকুইড যদি ধরো 510 ml হয়ে যাওয়ার কথা ছিল, 510 ml ভলিউম লিকুইডই এখন যেহেতু এটা ছড়ায় গেছে, তাহলে আমি বলতে পারি উপরের দিকে কম যাবে, এই ছড়ানোর দিকে বেশি যাবে লিকুইডটা। তাহলে এই জায়গায় আমি যখন হিট দিলাম, তখন কি ঘটনা ঘটলো? যেহেতু কন্টেইনারটার সাইজ একটু বড় হয়ে গেছে, এনলার্জ কন্টেইনার এটা বলা যায় না, এনলার্জ কন্টেইনার, কন্টেইনার। তাহলে এনলার্জ কন্টেইনারে এখন যে দাগ কাটা গুলো আছে 500 ml 250 ml, এই দাগ কাটা গুলো তো ভুল আছে। কারণ ও তো আগে ধরো যখন গরম করি নাই তখনও 250 ml মানে এই জায়গায় লিকুইড ঢাললে 250 ml দেখায়, 500 ml মানে লিকুইড ঢাললে 500 ml দেখায়। কিন্তু কারণ ওটা দাগ কাটা ছিল নর্মাল টেম্পারেচার, এখন যদি তুমি হিট করবা, হিট দিলে তো টোটাল কন্টেইনারটা বড় হয়ে যাবে। বড় কন্টেইনারে তুমি দেখবে আগে যেখানে 250 ml দাগ কাটা ছিল, এখন ওখানে 250 না 260 ml হয়তো আটে, অথবা 255 ml আটে। কেন? যেহেতু এটা কন্টেইনারের সাইজ বড় হয়ে গেছে, বেশি বেশি লিকুইড ধরতে পারবে। তাহলে এই 500 ml যেখানে কাটা আছে, এই 500 ml আসলে 500 থেকে আরো বেশি পরিমাণ ভলিউম লিকুইড ধরতে পারবে, যেহেতু এটা হিটেড অবস্থায় রয়েছে। তাই হিটেড কন্টেইনার অলওয়েজ ওর দাগ কাটা যেখানে, তার থেকে বেশি ভলিউম ও ভিতরে রাখে। তাহলে হিটেড অবস্থায় ওর যেখানে দাগ কাটা থাকবে, ওই দাগ কাটা দিয়ে আমরা অ্যাপারেন্ট এক্সপ্যানশনটা বুঝবো। অর্থাৎ অ্যাপারেন্টলি এই কন্টেইনার যে বড় হয়েছে, এটাকে ইগনোর করে তুমি জাস্ট এক্সপ্যানশনটা দেখতেছো। কন্টেইনারের এক্সপ্যানশনটা যদি আমরা ইনক্লুড করি, তখন তুমি আসলে রিয়েল এক্সপ্যানশনটা পাবো। আমি কি বলতে পারি রিয়েল এক্সপ্যানশন হবে হচ্ছে, রিয়েল এক্সপ্যানশন হবে হচ্ছে এই অ্যাপারেন্ট এক্সপ্যানশন যেটা হয়েছে, এটা তো আমি বাইরে থেকে দেখতেছি, অ্যাপারেন্ট এক্সপ্যানশন এর সাথে আসলে কন্টেইনারের এক্সপ্যানশন আমাকে অ্যাড করতে হবে। কারণ কন্টেইনার যে বড় হয়েছে, ধরো কন্টেইনারের নিজের সাইজে 20 ml বড় হয়েছে, কন্টেইনার নিজেই বড় হয়ে গেছে 20 ml, তাহলে বলতে 2 ml আমি দেখতেছি লিকুইডের এক্সপ্যানশন, আর কন্টেইনারের 20 ml, ওইগুলো ওই 20 ml এও তো লিকুইড রয়েছে। তাহলে লিকুইডের টোটাল এক্সপ্যানশন 2 প্লাস হচ্ছে 20, টোটাল 22 ml হবে। তো কথা কি বুঝতে পারছো জাইফা, শিকদার? জি স্যার। তাহলে অ্যাপারেন্ট এক্সপ্যানশনের সাথে
এক্সপ্যানশন অফ দ্য কন্টেইনার আমাকে অ্যাড করতে হবে, এক্সপ্যানশন অফ দ্য কন্টেইনার। এটা যদি অ্যাড করি তাহলে অ্যাকচুয়ালি আমি টোটাল এক্সপ্যানশনটা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কখনো যদি আমরা এক্সপেরিমেন্ট করতে যাই, এখানে দেখো বিকারের সাইজটা বড় হয়ে গেছে এবং লিকুইডেরও এক্সপ্যানশন হয়েছে, তখন বিকারের মধ্যে থেকে লিকুইডের কতটুকু ভলিউম বাড়ছে এটা যদি বাইরে থেকে আমি দেখি, তাহলে আমরা শুধু আসলে অ্যাপারেন্ট এক্সপ্যানশনটাই দেখতে পারবো, কখনো টোটাল এক্সপ্যানশনটা দেখতে পারবো না। আমাকে এই কন্টেইনারের এক্সপ্যানশনটাকেও কনসিডারেশনে আনতে হবে। ঠিক আছে, এটা কখন হয়, বিভিন্ন এক্সপেরিমেন্টে হইতে পারে যে তুমি তো আসলে লিকুইডকে ডাইরেক্ট কখনো এক্সপ্যান্ড করতে পারবে না, কোনো না কোনো কন্টেইনারে রাখেই তো এটা গরম করা লাগে। তো কন্টেইনারের এক্সপেনশন হবে, ওটাকে তোমার কনসিডারেশন আনতে হবে। ঠিক আছে, তো এটা জাস্ট জানার জন্য জানা, এখানে কোনো ম্যাথ ট্যাথ কিছু আসবে না, সেটা জানার জন্য জানা। আচ্ছা, আমরা থার্মোডাইনামিক্স এর দুইটা ল শিখছিলাম। ফার্স্ট ল কি ছিল তোমাদের মনে আছে? লজ অফ থার্মোডাইনামিক্স আমরা যদি একটু লিখি, লজ অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট লটা ছিল মোর অর লেস কনজারভেশন অফ এনার্জি নিয়ে রিলেটেড টু, আমরা বলতে পারি হচ্ছে কনজারভেশন। আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি, রিলেটেড টু কনজারভেশন অফ এনার্জি। এবং আমরা বলছিলাম যে একটা সিস্টেমে যেটুকু হিট দেওয়া হয়, একটা অংশ ইন্টারনাল এনার্জি বাড়ায় আর একটা অংশ ওয়ার্ক করে। সো জিনিসটা অনেকটা এরকম যে একটা সিস্টেমে তুমি কিছু হিট দিছো, এটাকে ডেল কিউ দ্বারা এক্সপ্রেস করলা, তাহলে অ্যাপ্লাইড হিট টু দ্য সিস্টেম, এটাকে এভাবে লেখা যায়, অ্যাপ্লাইড হিট টু দ্য সিস্টেম। নর্মালি একটু চিন্তা করো, যখন তুমি পানিতে হিট দাও পুরাটাই পানির টেম্পারেচার বাড়ায়, কিন্তু যখন তুমি একটা গ্যাসকে হিট দিবা, তুমি যখন গ্যাসকে হিট দিবা, একটা সিলিন্ডারের ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে, এটাকে যখন হিট দিবা তখন 100 জুল দিলে 100 জুলই পুরাটা ওর টেম্পারেচার নাও বাড়াইতে পারে। এটি হচ্ছে মেইনলি ফার্স্ট ল বলতে চাইছে, যে সলিড বা লিকুইডে যাই হিট দেয় পুরাটাই টেম্পারেচার বাড়ায় দেয়। আর গ্যাসের ক্ষেত্রে বা একটা গ্যাস সিলিন্ডার ভর্তি কিছু গ্যাস আছে, এখানে যদি তুমি হিট দাও কখনো পুরাটা ওর টেম্পারেচার বাড়াবে না। তুমি যা হিট দিবা একটা অংশ ওর ইন্টারনাল এনার্জি বাড়াবে, যেটার জন্য টেম্পারেচার বাড়বে, আর একটা অংশ দিয়ে এক্সপ্যান্ড হইতে যাবে। ও সব সময় কিন্তু গ্যাসের একটা টেন্ডেন্সি আছে বড় হওয়া, যেই কন্টেইনারে রাখবা ওই কন্টেইনার থেকে কন্টেইনারকে ঠেলে ঠেলে যদি বড় করা যায়, তোমরা দেখছো মাঝে মাঝে বেলুন টেলুন, বেলুন ঠিক বললে ভালো হবে না, মানে তোমরা তো দেখছো যে পিস্টন ভরা বা সিলিন্ডার ভরা কোন একটা গ্যাস আছে, তুমি যদি চাইপে ধরে রাখো, চাপা ছেড়ে দিলা, দেখবো ও একা একাই আসলে উপরের দিকে চলে আসতেছে পিস্টনটা। সো তুমি যদি কোনো কিছুকে চাইপে ধরে রাখতে চাও, গ্যাস জাতীয় জিনিস, ছেড়ে দিলে আবার দেখবো আগে জায়গায় চলে। বেলুনকে তুমি কম্প্রেস করো, বেলুনের সাইড থেকে ধরো ফোর্স দাও, ফোর্স সরাই নিলে দেখবো আবার বড় হতে চাও। ওর একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে এক্সপ্যান্ড হওয়ার। সো হিট দিলে ওই হিটটা দুইটা কাজে ব্যয় হইতে পারে, একটা হচ্ছে ওর এক্সপ্যানশনে কিছু ব্যয় করতে পারে ও, যে হিটের যে এনার্জিটা দিছো, আর একটা অংশ ওর ইন্টারনাল এনার্জি বাড়ায় বা টেম্পারেচার বাড়ায়। তাহলে অ্যাপ্লাইড হিট টু দ্য সিস্টেম ইকুয়াল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যেটা রিলেটেড টু টেম্পারেচার। দ্য আদার পার্ট হচ্ছে ডাজ এক্সপ্যানশন রিলেটেড ওয়ার্ক, ডাজ এক্সপ্যানশন রিলেটেড ওয়ার্ক। সো পরের যেটুকু লিখলাম এটা একটু ডিটেল, তোমাদের বইতে সম্ভবত ওই যে প্রথমটুকু লেখা আছে যে কনজারভেশন অফ এনার্জি, মানে তুমি যদি 100 জুল দাও, ফর এক্সাম্পল 20 জুল যদি ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে, বাকি 80 জুল হচ্ছে এক্সপ্যানশনে ব্যবহার করছে। ঠিক আছে, যদি তুমি 100 জুল দাও, 50 জুল যদিও হচ্ছে এক্সপ্যানশনে, সরি 50 জুল যদি ইন্টারনাল এনার্জিতে ব্যবহার করে, তাহলে 50 জুল দিয়ে হচ্ছে এক্সপ্যান্ড হবে। সো এই ইকুয়েশন ঠিক থাকতে হবে, কনজারভেশন অফ এনার্জি মেইনটেইন করতে হবে, এনার্জি কখনো ক্ষয় হবে না, নতুন করে সৃষ্টি হবে না, যা এনার্জি দিছো এটা দুই ভাগে ভাগ হচ্ছে একটা সিস্টেমে। এটা ফার্স্ট ল। সেকেন্ড ল, কেউ কি বলতে পারবা সেকেন্ড ল কি ছিল? Simple. When No converting engine can energy from have. one form to another, some energy is always lost. হ্যাঁ, আর আমরা সহজে বলছিলাম যে নো ইঞ্জিন ক্যান
have 100% efficiency. 100% efficiency অর্থাৎ একটা ইঞ্জিনে যা ইনপুট দিবা কখনো আউটপুট 100% পাবা না, তার থেকে কম পাবা। অলওয়েজ ইউ গেট লেস, ঠিক আছে, লেস এফিসিয়েন্সি। আউটপুট ইজ অলওয়েজ লেস দেন ইনপুট। কথা হতে মনে হতে পারে তোমাদের যে ভাইয়া তাহলে কি এখানে এনার্জি কনজারভেশন থাকতেছে না? হ্যাঁ থাকতেছে। এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, ইঞ্জিনে এনার্জি দিলে ও পুরাটা ওয়ার্কে কনভার্ট করতে পারে না, ও কিছু না কিছু ওয়েস্ট করে। যেমন আমরা দেখছি গাড়ির ইঞ্জিন পেট্রোল পুরাচ্ছে, পেট্রোল পুরায় আমরা গাড়ি সামনে চালাইতেছি, কিন্তু প্রচুর হিট কিন্তু ও পরিবেশে ছেড়ে দিচ্ছে। আমরা দেখি না যে গাড়ির সামনে দাঁড়ালে রেডিয়েটরের সামনে থেকে হিট আসতে থাকে, সো প্রচুর গরম বাতাস বা প্রচুর হিট সে আসলে পরিবেশে ছেড়ে দিচ্ছে। তাহলে 100 জুল যদি হিট তৈরি করো পেট্রোল পুরায়, এটা মেজরিটি পার্ট আসলে পরিবেশে ছেড়ে দিচ্ছ, খুব অল্প পার্সেন্ট ওটা তুমি ইউজ করতে পারো, হয়তো 30% তুমি ইউজ করো আর 70% আসলে পরিবেশে ছেড়ে দাও। সো এটাই বলছে যে কোনো ইঞ্জিনই আসলে 100% এফিসিয়েন্সি হবে না। ইভেন দ্য মোস্ট এফিসিয়েন্ট ইঞ্জিন যেটা হবে, কেউ একজন বানাইলো ধরো, দাবি করলো আমি সবচেয়ে বেশি এফিসিয়েন্সির ইঞ্জিন বানাইছি, কিন্তু সেও বলতে পারবে না 100% এফিসিয়েন্ট, কারণ পরিবেশে কিছু না কিছু হিট ছাড়তে হবে। পরিবেশে না হিট ছাড়া তুমি কখনো ইঞ্জিন বানাতে পারো না যে 100%ই হিট আসলে কনভার্ট করতে পারছে, এটা কখনো সম্ভব হবে না। আচ্ছা, আর থার্ড ল নামে একটা ল আছে, ওটাকে বলে জিরোথ ল। জিরোথ ল, এটার মনে হয় তোমাদের বইতে থার্ড ল লিখছে। এটা খুব সিম্পল। জিরোথ ল হচ্ছে যে দুইটা বডি যদি অনেকক্ষণ ধরে কানেক্টেড থাকে তাহলে এদের টেম্পারেচার সেম হয়। এটাকে সিম্পলি যদি বলি, কানেক্টেড বডিজ at equilibrium have same temperature. At equilibrium have same temperature. তোমাদের বইটা অন্যভাবেও লিখতে পারে, আমি আমার মতো করে এক্সপ্লেইন করতেছি এটা। যেমন থার্মোমিটার দিয়ে আমরা যখন জ্বর মাপি, থার্মোমিটারকে আমার বডির সাথে যখন টাচ করাই, আমার বডি আর থার্মোমিটারে যেহেতু টাচ করছে ইকুইলিব্রিয়ামে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং আমার বডির যা টেম্পারেচার হবে থার্মোমিটারও তাই টেম্পারেচার হবে। সো কানেকশন যাদের থাকবে, যাদের মধ্যে কন্ট্যাক্ট থাকবে, তারা খুব দ্রুতই সেম টেম্পারেচারে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে জিরোথ ল বলে। এটাকে জিরোথ ল নাম দেওয়ার কারণ আছে, ফার্স্ট ল সেকেন্ড ল আসার পরে এই লটা বের হয়েছে, কিন্তু দিস ইজ লাইক ভেরি ফান্ডামেন্টাল যে কানেকশনে থাকলে একই টেম্পারেচারে হয়ে যাবে। সো এটাকে থার্ড ল না বলে জিরোথ ল বলে, অনেকে থার্ড ল এটা বলতে পারে, ঠিক আছে, বাট জিরোথ লটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা গোড়ার ল, এই ফার্স্ট ল সেকেন্ড লর আগের ল হওয়া উচিত। তাহলে লাইক থার্মোমিটার আমরা বলতে পারি, থার্মোমিটার connected to our body, getting similar temperature. টেম্পারেচারটা একই হয়ে যেতে সেটা লিখে দেবে, ঠিক আছে। সো আরেকটা ল মনে হয় তোমাদের মনে হয় 4টা ল দিছে, কিন্তু 4টা ল আসলে না, ইন্টারে যায় শিখবা যে 3টা ল, এই 3টা ল বলে। ফার্স্ট ল হচ্ছে কনজারভেশন অফ এনার্জি রিলেটেড, সেকেন্ড ল হচ্ছে কনজার্ভ থাকবে কিন্তু পুরো এনার্জি কখনো ওয়ার্কে কনভার্ট করতে পারবে না, 100% এফিসিয়েন্ট হবে না কোনো ইঞ্জিন যে 100 জুল নিয়ে এনার্জি দিয়ে 100 জুলই ওয়ার্ক করে ফেলবে, এরকম হবে না, কিছু না কিছু পরিবেশে ছেড়ে দেবে। আর জিরোথ ল হচ্ছে যখন কিছু বডি কানেক্টেড থাকে তখন এদের টেম্পারেচার সেম হয়ে যায়। তাহলে যেগুলো যেগুলো আলোচনা করা হয়েছে মোটামুটি কি বুঝতে পেরেছি যারা অনলাইনে ছিলাম? Yes. ওয়াফা, ওয়াফা বুঝতে পেরেছো? সাইড বুঝতে পেরেছো? Yes, sir. কে এই চ্যাপ্টারে কি আর কোনো টপিক বাকি থাকলো? শিকদার, জাইফা? স্যার দেখে বলি। আচ্ছা, দেখে বলতে পারো, বাট আমার মতে যেগুলা তোমাদের টপিক ছিল এই চ্যাপ্টারে আমরা Sir, most of- ক্যালোরিমেট্রি আছে। এই ক্যালোরিমেট্রি তো একই জিনিস, স্যার ক্যালোরিমেট্রি পড়ানো হয়েছে। ক্যালোরিমেট্রির স্যার একটা প্রিন্সিপাল। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার দ্য লোয়ার দ্য টেম্পারেচার দ্য গ্রেটার দ্য এক্সপ্যানশন অফ দ্য গ্যাস, এটাকে বুঝাই দেন স্যার, পেজ 41। ভাই আমার কাছে তো বই নাই ভাই, এটা লোয়ার দা, আবার বলো তো একটু।
41-এ কি দিছে জাইফা? কি বলতে চাচ্ছে? এত দ্রুত কথা বলে বুঝিও নাই। আমিও বুঝিনি লাইনটা। Sir, the lower the temperature, the greater the expansion of the gas. এটা ভুল লিখতে পারে, তুমি আসলে ওই মাঝখান থেকে একটা লাইন বললে আসলে আমি বুঝবো না, আগে পরে কি লাইন লেখা আছে এটা বুঝতে হবে। নর্মালি গ্যাসের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়াবা এক্সপ্যানশন তত বেশি হয়। কখনো এরকম হবে না যে টেম্পারেচার কম হইলে এক্সপ্যানশন বেশি। হায়ার Okay, টেম্পারেচার sir. উইল অলওয়েজ গিভ হায়ার এক্সপ্যানশন। হায়ার টেম্পারেচার বলা ঠিক না, টেম্পারেচার যত বাড়বে এক্সপ্যানশন তত বেশি হবে। ঠিক আছে, কিছু কি বাকি আছে? জাইফা, মোটামুটি আমরা কভার করছি না সবই? স্যার সবই কভার করা হয়েছে। আচ্ছা, পিভি ইকুয়াল টু এনআরটি এগুলো কি ছিল তোমাদের এই চ্যাপ্টারে নাকি ছিল না? স্যার ছিল, আইডিয়াল গ্যাসের ফর্মুলা আছে একটা ইকুয়েশন। এটা কি আমি পড়াইছি তোমাদের? স্যার আমার কপিতে নাই। আচ্ছা, তাহলে এই টপিকটা আমরা আরেকটা ক্লাসে পড়ায় মোটামুটি আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমার মনে হয় আমরা এই টপিকটা বাকি রাখলাম, আমরা আর একটা ক্লাসে এটা পড়ায় ফেলবো না। আজকে আর আমি আগাচ্ছি না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের সিলেবাস শেষ হবে, আমরা তোমাদের একটা পরীক্ষার শিডিউল দিয়ে দিব। এখন মেইনলি পরীক্ষার পালা। ঠিক আছে, পরীক্ষা আর সলভ ক্লাসে পালা। আদার দেন দ্যাট আসলে আমার মনে হয় 9-এ যে সিলেবাস তোমাদের এক্সাম হবে, উই হ্যাভ কভার্ড মোস্ট অফ ইট। টু রিভিউ করো সবাই, আর এক্সাম গুলা দিলে আমার মনে হয় তোমাদের কিছু প্রবলেম বেরোবে, আমরা ওই প্রবলেম গুলা সলভ ক্লাসে দেখাইতে পারবো। ঠিক আছে, পরীক্ষা লাগবে না কেন বলতেছে? এই তোমাদের কি পরীক্ষা হবে না স্কুলে? স্যার হবে তো। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা হবে। পরীক্ষা একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে দিবা। সবার একদম ধরো যে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ঠিক আছে, তো ভালো মতো পড়াশোনা শুরু করো। চ্যাপ্টার 2 যে নাই বলতেছো সাইদ, এটা কি ফাইনালসে নাই নাকি? ইয়েস স্যার, আমাদেরকে বলে দিয়েছে স্যার, এটার জন্য আমাদের সিটিও ক্যান্সেল করছিল, মানে কালকে সিটি হওয়ার কথা ছিল ওয়েনেসডেতে, ওটা সমস্যা নাই, এখন আমাদের থার্সডেতে তো বলছে কি। চ্যাপ্টার 1-এরও এক্সাম হবে, 2-রও এক্সাম হবে। তোমরা 1-এর গুলা দাও, ঠিক আছে? 2-র গুলা দরকার হলে ভিকারনেসা যারা আছো তোমরা 1-2 দুইটাই দিবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। And sir, হ্যাঁ বলো। recorded ক্লাসগুলো আমরা কোথায় পাবো স্যার? আমাদের অ্যাপে থাকে। তুমি যদি ওকে স্যার। পেমেন্ট করে থাকো, অ্যাপে অ্যাক্সেস থাকে, তাহলে তোমার দেখতে পারার কথা। ওকে, আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।